বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের তুলসী গাছের পরিচর্যাকে নিয়ে। বন্ধুরা এই সেপ্টেম্বর ও অক্টোবর মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের প্রত্যেকটা তুলসী গাছের জন্য। কারণ বন্ধুরা এই সময় আমাদের বিশেষ কিছু গাছের সাথে সাথে আমাদের এই তুলসী গাছও কিন্তু ডরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করে এবং ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার ফলে ধীরে ধীরে তুলসী গাছগুলো পাতা ঝরিয়ে দিয়ে ন্যাড়া হতে আরম্ভ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তুলসী গাছের ডালপালা শুকিয়ে গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করে। কিন্তু বন্ধুরা আমরা যদি এই সময়টাকে অবহেলা না করে আমাদের তুলসী গাছের মধ্যে কিছু প্রাথমিক পরিচর্যাকে করতে পারি এবং ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে তুলসী গাছগুলোর মধ্যে কিছু বিশেষ খাবারকে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু এই সময় আমরা আমাদের তুলসী গাছের গ্রোথকে যেমন দ্বিগুণ হারে বৃদ্ধি করতে পারবো, তেমন কিন্তু আমাদের তুলসী গাছ আগামী সময়ে যতই ডরমেন্সি পিরিয়ডে যাক না কেন তুলসী গাছের পাতা কিন্তু ঝরে পড়বে না, একটাও তুলসী গাছ ডালপালা শুকিয়ে কিন্তু মারা যাবে না। তো বন্ধুরা কি সেই পরিচর্যাগুলি যা আমাদের এই সময় প্রত্যেকটা তুলসী গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বাড়িয়ে তুলবে এবং ডরমেন্সি পিরিয়ডেও আমাদের গাছগুলোকে সবসময় সুস্থ এবং তরতাজা রাখবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের একটুও স্কিপ না করে কিন্তু দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে আজ প্রথম, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা বর্তমানে তোমাদের কাছে যে সমস্ত তুলসী গাছ আছে সেটা ছোট হতে পারে কিংবা বড়, সেই সমস্ত তুলসী গাছের ভেজিটেরিয়ান গ্রোথকে এই সময় ভালো করার জন্য এবং আগামী সময় যখন তুলসী গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে যাবে সেই ডরমেন্সি পিরিয়ডে থাকাকালীন তুলসী গাছগুলোকে সুস্থ ও তরতাজা রাখার জন্য যে প্রথম কাজটাকে তোমাদের তুলসী গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা, তোমাদের যে সমস্ত তুলসী গাছ বড় হয়ে গেছে, যে সমস্ত তুলসী গাছের টব পরিবর্তন করার সময় হয়েছে, সেই সমস্ত তুলসী গাছের টবকে তোমরা কিন্তু এই সময় পরিবর্তন করতে পারো। মানে ছোট টব থেকে তুলসী গাছগুলোকে বার করে তোমরা কিন্তু একটা বড় টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করতে পারো। কিন্তু এক্ষেত্রে তোমরা সকলেই মাথায় রাখবে, যখন তোমরা তুলসী গাছগুলোকে ছোট টব থেকে তুলে একটা বড় টবের মধ্যে প্রতিস্থাপন করবে তখন কিন্তু কখনোই তোমরা রুট পুনিংকে এই সময় করবে না। কারণ বন্ধুরা রুট পুনিং করার সময় কিন্তু ধীরে ধীরে পেরিয়ে গেছে, আর এই সময় যদি আমরা ভুলেও রুট পুনিং করে গাছকে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু তুলসী গাছকে আমরা কখনোই বাঁচাতে পারবো না। তাই আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের কিন্তু এই সময় টব পরিবর্তন করার সময় কখনোই কিন্তু তুলসী গাছের শিকড়কে কাটাই ছাঁটাই কিন্তু করা চলবে না। তুলসী গাছগুলোকে জাস্ট আমরা ছোট টব থেকে তুলব এবং ভালো মাটিকে তৈরি করে, মানে একটা ওয়েল ড্রেনেজ সয়েলকে তৈরি করে আমরা কিন্তু সেই তুলসী গাছকে বড় টবের মধ্যে কিন্তু প্রতিস্থাপন করে দেবো। কিন্তু বন্ধুরা এই সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যে সমস্যাটাকে লক্ষ্য করা যায় সেটা হলো এই সময় কিন্তু আমাদের এখানে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে, আর এই সময় বাতাসের মধ্যে আর্দ্রতা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। তার ফলে আমাদের গাছের পাতা এবং ডালপালার মধ্যে কিন্তু আর্দ্রতা কমতে শুরু করে এবং এই সময় থেকে দেখা যায় যে আমাদের তুলসী গাছগুলো ধীরে ধীরে পাতা হলুদ করে ঝরিয়ে দেয় এবং আস্তে আস্তে কিন্তু ডালপালা শুকিয়ে ধীরে ধীরে গাছগুলো কিন্তু মারা যেতে শুরু করে। তো এক্ষেত্রে আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে এই সমস্ত সমস্যার হাত থেকে তুলসী গাছগুলোকে বাঁচানোর জন্য, সেটা হলো বন্ধুরা এই সময় থেকে সম্পূর্ণ ডরমেন্সি পিরিয়ড চলাকালীন সময় আমাদের প্রত্যেকটা তুলসী গাছের মধ্যে সঠিকভাবে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা যদি আমাদের তুলসী গাছের মাটিতে কম কম জল প্রয়োগ করি সেক্ষেত্রেও গাছের মধ্যে আর্দ্রতার অভাব হওয়ার ফলে আমাদের তুলসী গাছগুলো যেমন ধীরে ধীরে পাতা হলুদ করে দিয়ে মারা যেতে শুরু করবে, তেমন কিন্তু যদি আমরা এই সময় অতিরিক্ত পরিমাণেও জল প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু গাছের মাটিতে ফাঙ্গাস আক্রমণ হবে। গাছের মাটিতে ফাঙ্গাস আক্রমণ হওয়ার ফলে গাছগুলো কিন্তু দুর্বল হয়ে মারা যেতে শুরু করবে। এছাড়া অতিরিক্ত জল প্রয়োগের ফলেও গাছের পাতা হলুদ হয়ে গিয়ে ঝরে গাছগুলো কিন্তু ন্যাড়া হয়ে যাবে এবং এই যে দেখতে পাচ্ছ স্ট্যাম, এই স্ট্যামটা কিন্তু শুকিয়ে ধীরে ধীরে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই এই 2 নম্বর কাজটাকেও তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে করতে হবে।
হবে তোমাদের এমনভাবে জল প্রয়োগ করতে হবে যাতে গাছের মাটি সব সময় ময়েশ্চার থাকে। না আমরা অতিরিক্ত মাত্রায় গাছের মাটিতে জল প্রয়োগ করব, না আমরা এই সময় গাছের মাটির মধ্যে কম কম জলকে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই 2 নম্বর কাজটিকে করার পাশাপাশি যে 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো বন্ধুরা, এই সময় কিন্তু তোমাদের তুলসী গাছের এই রকম মোটা মোটা এবং কচি ডালপালাকে কিন্তু পুন করলে চলবে না। মানে যারা তোমরা ভাবছো যে তোমরা তোমাদের তুলসী গাছকে হার্ড পুনিং করে ফেলবে, তারা কিন্তু ভুলেও এই কাজটাকে কিন্তু তোমরা এখন কখনোই করবে না। কিন্তু এই সময় তোমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো তোমাদের যে সমস্ত তুলসী গাছের মধ্যে এই রকম মঞ্চুরি বা বীজ সৃষ্টি হতে শুরু হয়েছে, সেই বীজ এবং মঞ্চুরিগুলোকে তোমাদের কিন্তু এই রকম মাথার দিকটা ধরে এই রকম কিন্তু গাছ থেকে কেটে ফেলতে হবে। কিন্তু এক্ষেত্রে তোমরা কখনোই ধারালো কিছুকে কিন্তু ব্যবহার করবে না এবং মঞ্চুরি বা বীজকে কাটার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যাতে কোনো প্রকারে কচি ডালপালা ভেঙে না যায় বা কেটে না যায়। কারণ এই সময় যদি আমরা হার্ড পুনিং করে ফেলি বা কচি ডালপালাকে আমরা যদি পুন করে ফেলি, তাহলে কিন্তু এই সময় সেই পুন করা অংশ থেকে আমাদের গাছের মধ্যে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে এবং ছত্রাকের আক্রমণ হলে গোটা গাছ কিন্তু ধীরে ধীরে তোমাদের শুকিয়ে যেতে আরম্ভ করবে। তাই এই বিষয়টাকেও খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু মাথায় রাখবে। খুব সাবধানে তোমরা কিন্তু গাছের বীজ বা মঞ্চুরিকে কিন্তু এইভাবে তোমরা কেটে দেবে। এবং এর পাশাপাশি তোমরা যদি এই সময় তোমাদের বৃদ্ধি না হওয়া বা ঝোপালো না হওয়া তুলসী গাছকে ঝোপালো করে তুলতে চাও, তারা কিন্তু তোমরা তোমাদের গাছের এই যে ডগার দিকের অংশগুলোকে ধরে তোমরা কিন্তু একটুখানি পিঞ্চ করে দেবে। এরকমভাবে পিঞ্চ করলে যেটা হবে, গাছের মধ্যে কিন্তু তোমরা অসংখ্য সংখ্যায় নতুন নতুন ডালপালা এবং পাতা আনতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আগামী শীতকালের মধ্যে তোমাদের গাছ কিন্তু দ্রুত হারে ঝোপালো হয়ে উঠবে। আর গাছ ঝোপালো হয়ে যাওয়া মানেই গাছের মধ্যে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না এবং শীতকালে গাছ কিন্তু সবুজ সতেজ থাকবে। একটাও গাছের পাতা হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে যাবে না। তো বন্ধুরা, এই 3 নম্বর কাজগুলোকে করার পাশাপাশি যে 4 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, তোমাদের যে সমস্ত তুলসী গাছ বেশ বড় এবং ঝোপালো হয়ে উঠেছে, সেই সমস্ত গাছকে তোমরা কিন্তু এই সময় যেটা করবে, এই রকম একসঙ্গে ধরে তোমরা কিন্তু একটা শক্ত দড়ি দিয়ে কিন্তু বেঁধে দেবে। এক্ষেত্রে যেটা হবে, তোমাদের গাছগুলোর ডালপালা কিন্তু সমানভাবে ওপর দিকে বৃদ্ধি হতে থাকবে, আশেপাশে ডালপালা কিন্তু বেরিয়ে যাবে না। তার ফলে গাছের কাটাই ছাঁটাই করার কিন্তু এই সময় তোমাদের প্রয়োজন হবে না। আর এইভাবে গাছগুলোকে বেঁধে দিলে আমাদের গাছের পাতার মধ্যে কিন্তু আর্দ্রতা সবসময় বজায় থাকবে এবং গাছের পাতা ঝরে পড়া কিন্তু অনেকাংশে বন্ধ হবে। এর পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের তুলসী গাছগুলোকে প্রখর রোদ্দুরে কিন্তু কখনোই রাখা চলবে না। আমরা জানি যে আমাদের তুলসী গাছ কিন্তু রোদকে ভীষণভাবে পছন্দ করে, কিন্তু এই গাছ অতিরিক্ত পরিমাণে তাপমাত্রাকে কিন্তু একেবারেই পছন্দ করে না। যেহেতু এই সময় রোদের তীব্রতা এখনও কমতে শুরু করেনি, তাই আমরা যদি এই সময় গাছগুলোকে প্রখর রোদ্দুরে রাখি, তাহলে গাছের পাতা হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে শুরু করবে, গাছের পাতা ছোট আকার ধারণ করবে এবং গাছের ডালপালাও ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যেতে আরম্ভ করবে। তাই আমরা যেটা করব, আমরা কিন্তু তুলসী গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে এই সময় রাখবো যেখানে তুলসী গাছগুলোকে রাখলে দিনের মধ্যে কম করে 2 থেকে 3 ঘন্টা রোদ পাবে এবং তারপর সেই জায়গাটা ছাওয়া হয়ে যাবে। যদি তোমাদের কাছে এই রকম স্থান না থাকে, তাহলে তোমরা কিন্তু বড় গাছের ছাওয়াতে এই তুলসী গাছগুলোকে কিন্তু এই সময় তোমরা অবশ্যই রেখে দেবে। তবেই কিন্তু তুলসী গাছ তোমাদের এই সময় সুস্থ থাকবে, গাছের পাতা সবুজ চকচকে থাকবে এবং গাছের ভেজিটেরিয়ান গ্রোথও ঠিক থাকবে। একটাও গাছের ডালপালা শুকিয়ে গাছগুলো কিন্তু আর মারা যাবে না। তো এই 4 নম্বর কাজটি করার পাশাপাশি যে 5 নম্বর কাজটাকে এই সময় তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে, সেটা হলো এই সময় কিন্তু আমাদের তুলসী গাছের মধ্যে জাপ পোকা বা কালো কালো এক ধরনের পোকার কিন্তু আক্রমণ হয় এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনাও কিন্তু বেড়ে যেতে আরম্ভ করে। তাই আমরা বিভিন্ন ধরনের পরিচর্যা করার পাশাপাশি আমরা যদি নিয়মিত প্রত্যেক 7 দিন অন্তর অন্তর নিম তেলকে আমাদের প্রত্যেকটা তুলসী গাছের পাতার মধ্যে বিকালবেলার দিকে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু এই পোকামাকড়ের উপদ্রব যেমন এই সময় আমাদের তুলসী গাছের মধ্যে বন্ধ হবে, তেমন কিন্তু গাছের মধ্যে পিঁপড়ের আনাগোনাও বন্ধ হবে। সার্বিক বৃদ্ধি বিকাশ গাছের ধীরে ধীরে হতে থাকবে
এবং গাছগুলো কিন্তু আমাদের সবসময় পোকামাকড় ও রোগমুক্ত থাকবে। তো বন্ধুরা, এই 5 নম্বর কাজটি করার সাথে সাথে আমাদের যে 6 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো গাছের মধ্যে আমাদের কিন্তু এই সময় খাবারকেও প্রয়োগ করতে হবে। আমরা যদি ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের ডরমেন্সি পিরিয়ডেও গাছগুলো ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, গাছের গ্রোথ ভালো থাকবে, গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে এবং গাছগুলো খাবারের অভাবে দুর্বল হয়ে কিন্তু কখনোই মারা যাবে না। তো কোন ধরনের খাবারকে আমরা আমাদের তুলসী গাছের মধ্যে এই সময় ব্যবহার করব? বন্ধুরা, তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট, গোবর সার কিংবা পাতা পচা সার থেকে থাকে তাহলে সেই 3টি কম্পোস্ট সারের মধ্যে যে কোনো একটা কম্পোস্ট সারকে কিন্তু তোমরা শুরুতেই নিয়ে নেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1.5 মুঠো ভার্মি কম্পোস্ট কিন্তু ব্যবহার করেছি। তোমরা চাইলে পাতা পচা সার কিংবা গোবর সারকেও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো। এবং এই সময় এই কম্পোস্ট কিন্তু আমাদের প্রত্যেকটা তুলসী গাছের জন্য ভীষণভাবে প্রয়োজন, কারণ এই কম্পোস্ট যেমন আমাদের গাছের মাটিকে এই সময় উর্বর রাখবে, গাছের মাটির মধ্যে যেমন সমস্ত ধরনের নিউট্রিশনকে যোগান দেবে, তেমন কিন্তু এই কম্পোস্টকে যদি আমরা এই সময় ব্যবহার করি তাহলে গাছের মাটিকেও কিন্তু সমানভাবে এই কম্পোস্ট কিন্তু ময়েশ্চার রাখতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা, এই কম্পোস্টের সাথে সাথে তোমাদের যে ঘরোয়া উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই হলুদ গুঁড়ো। তো এক্ষেত্রে তোমাদের সকলকেই বলে রাখি, এখানে যখন হলুদ গুঁড়োকে তোমরা ব্যবহার করবে খুব লিমিটে কিন্তু ব্যবহার করবে, কারণ এই হলুদ গুঁড়ো যেমন আমাদের গাছের উপকার করে তেমন অতিরিক্ত হলুদ গুঁড়ো কিন্তু গাছের শিকড়ের মারাত্মক ক্ষতি করে। তাই আমরা যেটা করব, 1.5 মুঠো ভার্মি কম্পোস্টের সঙ্গে আমরা কিন্তু 1/2 চামচ এই হলুদ গুঁড়োকে কিন্তু মিশিয়ে দেবো। তোমরা দেখতে পেলে আমি 1/2 চামচ কিন্তু হলুদ গুঁড়োকে এই ভার্মি কম্পোস্টের সঙ্গে কিন্তু মিশিয়ে দিলাম। এক্ষেত্রে যেটা হবে, এই খাবার যেমন গাছের সমস্ত ধরনের পুষ্টির যোগান দেবে, তেমন কিন্তু এই খাবার গাছ থেকে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, পোকামাকড় এবং পিঁপড়ের আক্রমণকেও কিন্তু কমাতে সাহায্য করবে। তো দেখতে পেলে আমার কিন্তু খাবারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, খাবার প্রয়োগ করার আগে আমাদের কিন্তু তুলসী গাছের মাটিকে ভালো করে খুঁজে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে তোমরা খুব ডিপভাবে কিন্তু কখনোই এই সময় মাটিকে খুঁড়বে না এবং লক্ষ্য রাখবে যাতে মাটি খোঁজার সময় শিকড় আঘাতপ্রাপ্ত এই সময় না হয়। তো দেখতে পেলে আমি কিন্তু গাছের মাটিটাকে প্রথম খুঁজে নিলাম এবং খুঁজে নেওয়ার পর আমাদের প্রথম যে খাবারটাকে তুলসী গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এই চা পাতা। তো এক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু রান্নাঘর থেকে 1 চামচ ফ্রেশ চা পাতাকে নিয়ে নেবে, নিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা তুলসী গাছের মাটির মধ্যে তোমরা প্রথমেই এই ফ্রেশ চা পাতাকে কিন্তু তোমরা ব্যবহার করে দেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ফ্রেশ চা পাতা ব্যবহার করছি। তোমাদের কাছে যদি ইউজ করা চা পাতা থাকে তাহলে কিন্তু তোমরা 2 চামচ করে ব্যবহার করে দেবে। এবং এই চা পাতাকে ব্যবহার করে দেওয়ার পর যে 2 নম্বর খাবারটাকে তোমাদের ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এই ভার্মি কম্পোস্ট এবং হলুদ গুঁড়ো, যে খাবারটাকে আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম। তো দেখতে পেলে আমি কিন্তু সম্পূর্ণ চা পাতাটাকে এই ভার্মি কম্পোস্ট এবং হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু চাপা দিয়ে দিলাম। তোমাদেরও কিন্তু এইভাবে ভার্মি কম্পোস্ট হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে চা পাতাকে কিন্তু চাপা দিয়ে দিতে হবে। শুধুমাত্র বন্ধুরা এই খাবারগুলো নয়, এর সঙ্গে সঙ্গে যে আমরা 3 নম্বর খাবারটাকে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এই কলার খোসার গুঁড়ো, যার মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভিটামিন, যা এই সময় থেকে আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে কিন্তু পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিনের যোগান দেবে। তো আমরা যেটা করব, আমরা 2 চামচ পর্যন্ত এই কলার খোসার গুঁড়োকে কিন্তু আমরা ব্যবহার করে দেবো এবং ব্যবহার করে দেওয়ার পর আমরা ভালোভাবে কিন্তু গাছের মাটিতে জল প্রয়োগ করে দিয়ে গাছগুলোকে কিন্তু আমরা যথাস্থানের মধ্যে রেখে দেবো। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে দাঁড়িয়ে কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলোকে করলে এবং কোন ধরনের খাবারকে আমাদের তুলসী গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা এখন যেমন আমাদের তুলসী গাছের ভেজিটেরিয়ান গ্রোথকে দ্রুত হারে বাড়াতে পারবো, তেমন কিন্তু আমাদের তুলসী গাছগুলোকে ডরমেন্সি পিরিয়ডেও আমরা সুস্থ সবল তরতাজা রাখতে পারবো। তাই যারা তোমরা এখনো পর্যন্ত তোমাদের তুলসী গাছের মধ্যে এই সমস্ত পরিচর্যাকে করনি, তারা সময় নষ্ট না করে কিন্তু এখনই তোমাদের তুলসী গাছের মধ্যে এই পরিচর্যাগুলোকে করে ফেলো। তো এই ছিল আজকের ভিডিও। এখনো পর্যন্ত যারা ভিডিওতে আছো তারা অবশ্যই কিন্তু যাওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে এবং তোমাদের বন্ধুদের কাছে একবার শেয়ার করে দেবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।